আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আজকে খুবই ট্রেন্ডিং একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করব আমি। যদি বলতে চাই খুব স্বাভাবিকভাবে যদি আলোচনা যেগুলো আমার হয়ে থাকে পলিটিক্যালি বেশি থাকে, তো পলিটিক্যালি আলোচনা করব। সেটা হচ্ছে যে খুব সহসায় দু একদিনের মধ্যে খুব ভালো কিছু ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, এবং খারাপও বলতে পারি আমি ওটাকে। কারণ হচ্ছে যে বিডিআর এবং বিএসএফ নিয়ে, বিডিআর না দুঃখিত, বিজিবি এবং বিএসএফ নিয়ে একটা বেশ দ্বন্দ্ব চলছে আমাদের দেশে। ভারত থেকে পুশিং করা হচ্ছে বেশ কিছু লোককে। তো এটা আসলে আমাদের জন্য এক ধরনের যুদ্ধ স্বরূপ। ভারত আমাদের সাথে যুদ্ধ শুরু করেছে। আমি লাস্ট ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যে নীরব যুদ্ধ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের, এবং সেই যুদ্ধের দামামা অলরেডি চালু হয়ে গেছে। ডক্টর ইউনূস আসলে এই যুদ্ধের সেনাপতি আমি মনে করি। কারণ ওনার জন্যই বাংলাদেশের অপছন্দ হওয়ার কারণ ভারত, বা এই ধরনের বিবাদপূর্ণ আচরণ, বিবাদপূর্ণ ব্যবহার করে যাচ্ছে। তা আসুন আমরা আসলে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ভারত অলরেডি যে বিষয়গুলো নিয়ে আমাদের সাথে বিরোধ শুরু করেছে, একটা বিরোধও কিন্তু আমাদের দিক থেকে নয়। আমরা যে স্টেপই নিচ্ছি, যে কর্মকাণ্ডই করছি, আমাদের এই সরকার তাদের কোনোটাই পছন্দ হচ্ছে না। সেই বিষয়ে আপনাদের সবারই জানা যে তাদের লালিত একটা সরকার, যারা কিনা 16টা বছর আমাদেরকে শোষণ করেছে, এবং তারাও মূলত আমাদেরকে শোষণ করেছে তাদের মাধ্যমে। তো সেটা তাদের পছন্দ হচ্ছে না। তারা মূলত আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে ভারতের সবসময় একটা মানসিকতা তৈরি হয়েছে। তারা মনে করে যে তারা একটা বড় দেশ, এই জন্য তারা সবার সাথে আধিপত্য বিস্তার করবে, যখন ইচ্ছা করবে একটা দেশের একটা অঞ্চল দখল করে ফেলবে। এই ধরনের বিষয়গুলো ওদের ন্যারেটিভ তৈরি করছে। যে দুটো ন্যারেটিভ ওদের মধ্যে আছে। একটা ন্যারেটিভ হচ্ছে যে সন্ত্রাসী আখ্যা দেওয়া, তাদের দেশে জঙ্গিবাদ আখ্যা দেওয়া, সন্ত্রাসী আখ্যা দেওয়া, এই বিষয়গুলো হচ্ছে তাদের কাছে কমন বিষয়। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে কোনো অঞ্চলকে দখল করে ফেলা, অথবা কোনো অঞ্চলকে এমনভাবে উস্কে দেওয়া, সেখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড যে বিষয়গুলো আছে তাদেরকে উস্কে দেওয়া, সেই অঞ্চলটাকে স্বাধীন করে দেওয়া, বা এই ধরনের একটা বিষয় তাদের। এই দুটো নেগেটিভ নিয়ে ভারতের আগ্রাসন নীতি। তো ভারত মনে করে যে ভারত অনেক বড় রাষ্ট্র, আসলে কিন্তু ভারত বড় রাষ্ট্র নয়। তারা আয়তনে বড় হতে পারে, বাট তারা তাদের যে ইকোনমিক্যাল প্যারামিটার, তাদের যে ফোর্সের প্যারামিটারে তারা বড় নয়। কেন ফোর্সে? তাদের সংখ্যা দিয়ে মানুষ বড় হয় না। সংখ্যা দিয়ে যদি মানুষ বড় হতো, রাশিয়া আফগানিস্তান জয় করে ফেলতো। সংখ্যা দিয়ে যদি বড় হতো, আমেরিকা আফগানিস্তান ভিয়েতনাম জয় করে ফেলতো, কিন্তু তারা পারে নাই। ভারতের মূর্খতা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের মানুষ সবচেয়ে বড় মূর্খ, এমন একটা জঘন্য, এমন একটা প্রধানমন্ত্রী তারা নির্বাচন করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশকে বা পাকিস্তানকে বা মুসলমান কান্ট্রি থেকে মৌলবাদী বা সন্ত্রাসী বিষয়ে যেগুলো আখ্যা, ট্যাগলাইন দেওয়া হয়, যে ন্যারেটিভ ক্রিয়েট করা হয়, ভারত পৃথিবীর এখন সবচেয়ে বড় মৌলবাদী রাষ্ট্র। এমন মৌলবাদী রাষ্ট্র আর পৃথিবীর কোথাও নেই, যারা কিনা ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করে, যাদের ন্যারেটিভ হলো একটি ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যারা দেশের মধ্যে এমন অবস্থান তৈরি করে রেখেছে, যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করে ফেলতেছে শুধুমাত্র তাদের ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। সেই প্রেক্ষাপট থেকে আমাদের দেশে তাদের একটা অস্বস্তি, যে তারা আগ্রাসন চালাবে, তাদের কথা মতো চলতে হবে, এই ধরনের ন্যারেটিভ তারা তৈরি করে রাখছে। সেই তৈরি থেকে তাদের মধ্যে জ্বালা, তাদের মধ্যে কষ্ট, তাদের মধ্যে আকাঙ্ক্ষা, এই ধরনের বিষয়গুলো কাজ করতেছে, যে বাংলাদেশ কোনো কিছুই করতে পারবে না। তারা তাদের সিকিউরিটির জন্য, তারা তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য তারা এয়ারবেস প্রতিস্থাপন করতেছে, পুরাতন এয়ারবেসগুলোকে রান করতেছে। কিন্তু পরক্ষণে আমরা আমাদের সিকিউরিটি চিন্তা করে, সিকিউরিটি কনসার্ন চিন্তা করে আমরা যখন সেই কাজটা করতে যাচ্ছি, তখন তারা সেটাকে বলছে সন্ত্রাসী কর্মকাণ্ড, চীনের মদত, এ ধরনের বিভিন্ন, পাকিস্তানের মদত, আইএসআইয়ের মদত, এই ধরনের কর্মকাণ্ড বলে যাচ্ছে বা করে যাচ্ছে। আর এটা বলতে তো কোনো বাধা নেই। তাদের মিথ্যা কথা এবং প্রোপাগান্ডা স্বরূপ নিউজ
যে এইসব কাজ করতেছে, আমি মনে করি আমাদের দেশে নিউজ চ্যানেল এবং আমাদের ব্যক্তি থেকেও এই ধরনের কথাগুলো উঠে আসা উচিত। কারণ ভারতের মিডিয়া বা ভারতের যে চ্যানেলগুলো বা ভারতের যে ইউটিউবার বলতে পারেন বা যারা মূলত ইনফ্লুয়েন্সার, এদের থেকেও কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ইউটিউবে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়ছে। এটার মাধ্যমে এক ধরনের সাইবার ওয়ার শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এখানে পিছিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সবাইকে কথা বলতে হবে সিরিয়াসলি। ভারতের প্রত্যেকটা মানুষ আমাদের সম্পর্কে যে ধরনের ন্যারেটিভ পোষণ করে, আমরা বাংলাদেশিরাও সেই জায়গা থেকে কোনো জায়গায় পিছিয়ে নেই। আমরা প্রত্যেকের জায়গা থেকে একটা ভিডিও আপলোড করেন, কিছু কথা বলেন, ছড়িয়ে দেন পৃথিবীর মাঝে। পরিষ্কার কথা, ওরা যে জিনিসটা করতেছে আমাদেরকে সে সাইবার যুদ্ধটা করতে হবে। এখন আসেন, আমি বিডিআর বিএসএফ নিয়ে যে বিষয়টা ওরা কাজ করতেছে, বাণিজ্যিক যুদ্ধ অলরেডি শুরু করে দিচ্ছে ওরা এটা বন্ধ করে দিচ্ছে, এটা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে আলটিমেটলি কিন্তু লুজার তারা। আমাদের লুজার হওয়ার কোনো কারণ নেই। আমরা অলরেডি একদম ক্লিয়ারলি শুনেন বিষয়টা। আমি যদি কাস্টমার হই, আমার যারা যে বিক্রেতা, আমি যদি তার দোকান থেকে না কিনি, লস টাকার কাস্টমারের নাকি যে বিক্রেতা তার? কমন সেন্স, এই মেক সেন্সটা ভারত করতে পারে না। ভারত ভাবছে যে আমরা তাদের উপরে চলছি, তাদের ন্যারেটিভ, তাদের প্রত্যেকটা ব্যক্তি। আমি যখন সোশ্যাল মিডিয়াতে তাদের কথাগুলো শুনি, মিডিয়াতে যে কথাগুলো শুনি, তাদের চিন্তা হলো যে আমরা নাকি তাদের উপরে চলি। অথচ বিষয়টা দেখেন, বিশ্ব অর্থনীতি সবচাইতে বড় এখন পৃথিবীতে যদি আমি চিন্তা করি, সিঙ্গাপুর কিভাবে চলে? তারা পানিটা পর্যন্ত কিনে খায়, বাইরে থেকে পানিটা পর্যন্ত কিনে নিয়ে আসে। তাহলে এখন চিন্তা করেন তাদের সাইকোলজিটা কি। আমরা তাদের থেকে বাণিজ্য করতেছি, তাদের থেকে আমরা প্রোডাক্ট পারচেস করতেছি, কিন্তু তাদের কনসার্নটা কি? তার কনসার্নটা হচ্ছে তারা বলছে আমরা তার থেকে ভিক্ষা করতেছি। এমন নিচু মানসিকতার ন্যারেটিভ যাদের, তাদের সাথে কখনো ভালো সম্পর্ক হতে পারে না। এছাড়া আরো অনেক কারণ আছে তাদের সাথে ভালো সম্পর্ক না করার কারণে। তারা চায় না। ইভেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বহুবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তাদেরকে আহ্বান করছে বিজনেস করার জন্য, কিন্তু তাদের ন্যারেটিভ সন্ত্রাসী, তাদের ন্যারেটিভ তাদের ভিতরেই সন্ত্রাসী মনোভাব। সেই জায়গা থেকে আমি বলতে পারি ভারত সবসময়ের জন্য আমাদের জন্য শত্রু রাষ্ট্র হিসাবে গণ্য ছিল এবং আছে। কিছু সময় শেখ হাসিনার মতো দালাল, শেখ হাসিনার মতো দেশদ্রোহী একজনকে বসিয়ে আমাদের দেশটাকে শোষণ করেছে। সিম্পল। আমি আসি আমার সাবজেক্টে। দেখেন, বিডিআর হত্যাকাণ্ড কেন হয়েছে, কি হয়েছে, এটা নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয় হয়েছে, সে বিষয়ে আমি যাচ্ছি না। এখন আমি বিজিবিকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, বাট লাস্ট 7-8 মাসে বিজিবি ঘুরে দাঁড়িয়েছে। তারা তাদের আসল রূপটা দেখাচ্ছে। এতদিন তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছিল, বাট রাইট নাও তারা আসল রূপ দেখাচ্ছে। পুশিং করা হচ্ছে, এটা টোটালি অবৈধ। যদি কোনো রাষ্ট্রের নিয়ম হচ্ছে, কোনো রাষ্ট্রের এই ধরনের কোনো বিষয় অন্য রাষ্ট্রের, পাশের রাষ্ট্রের যদি কেউ আপনার এখানে আসে বা তারা ধরতে পারে, নিয়ম হচ্ছে সেটা একটা প্রসিজিওরের মাধ্যমে তাদের দুজন সীমান্ত যে বাহিনী আছে তাদেরকে একজনকে বুঝিয়ে দিবে। এটা হচ্ছে প্রসিজিওর। কিন্তু তারা করতেছে কি? তারা মুসলমান, এজন্য সে বাংলাদেশি। তারা মুসলমান, এজন্য বাংলাদেশি। আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। খুব রিসেন্ট টাইম, 2 সপ্তাহের মধ্যেই এই ঘটনাগুলো ঘটতেছে। তার আগে একটু পিছনে বলি, গুজরাটে সম্ভবত 500 থেকে 1000 কিছু মুসলমানকে তারা গ্রেপ্তার করছে। তাদেরকে ওরা ডিরেক্টলি বলছে ওরা বাংলাদেশি। ওরা কিন্তু ন্যারেটিভ ক্রিয়েট করতেছে। 5 আগস্টের আগে কিন্তু এগুলো শুনিনি। 5 আগস্টের আগে এই বিষয়গুলো কখনো শুনিনি। জাস্ট সিম্পলি 5 আগস্টের পর থেকে এই শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশি এখানে ঢুকছে, বাংলাদেশি এটা করতেছে, বাংলাদেশি ওটা করতেছে, মানে ওদের ন্যারেটিভটা ওইভাবে ক্রিয়েট করতেছে। তো এখন দেখেন আমাদেরকে কিভাবে এই জিনিসগুলো বিপদ ফেলা হয়েছে বাণিজ্যিক, বাট আমরা বিপদে পড়িনি, আলটিমেটলি ওরাই বিপদে পড়ছে। সেই মন ভারত, আসলে বলাই বাহুল্য। তো সে জায়গায় আমি একটু তথ্য দেই আপনাদেরকে। খুব রিসেন্ট 2-3 সপ্তাহের মধ্যে ওই যে গুজরাটের 500-1000 ঘটনার পর থেকে সম্ভবত তারা ওইখান থেকে এই মুসলমান ধরে নিয়ে এসে এখানে বিভিন্ন বর্ডারে বিভিন্ন জায়গায় ওরা এটা পুশ করতেছে।
বাংলাদেশে চলে যাও। তো এখন আমি যদি একটু সংখ্যায় আসি, খুব রিসেন্টলি গতকালকের একটা আপডেট, 110 জন এই পর্যন্ত ওরা পুশিং করেছে। তার মধ্যে 30 জন ছিল রোহিঙ্গা। রোহিঙ্গার দায়িত্ব কি পুরো পৃথিবীতে আমাদের, বাংলাদেশের? ভারত রোহিঙ্গা যদি চলেও যায় ভারতে, তারা মিয়ানমার সাথে জিনিসটা নিয়ে কনসার্ন করবে। মিয়ানমার এই বিষয়টা নিয়ে তাদের সাথে পাঠাবে, তাদের সাথে কথা বলবে। কিন্তু ওরা বিষয়টা হচ্ছে যে শত্রু ভাবাপন্ন। এখন মিয়ানমার সাথে খারাপ ব্যবহার করবে না বা খারাপ আচরণ করবে না, বিকজ অফ দুইটা ওদের কারণ আছে। একটা হচ্ছে তারা একটা নতুন গেটওয়ে তৈরি করতেছে ওদের 7 সিস্টার্সে রাস্তা বানানোর জন্য, ওখানে ওদের সাথে কোনো বিরোধপূর্ণ সিচুয়েশন তৈরি করবে না। দ্বিতীয় হচ্ছে যেখানে সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি ওরা নতুন করে যে জায়গাগুলো দখল করেছে, ওদেরকে ওরা প্যাট্রোনাইজ করতেছে, এই জায়গাগুলো অশান্তি করে রেখে ওরা এখান থেকে বেনিফিট নেওয়ার জন্য। তো এখন বিজিবি যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছে, প্রথম বিষয়গুলোকে নিয়ে খুব হালকা ছিল। তো রিসেন্টলি ওরা কিন্তু, আমি 2-3টা খবর যেটা দেখলাম, যে রিসেন্টলি ওরা এগুলোকে প্রোটেস্ট করতেছে। আজকেরই ঘটনা, আজকে সকালে কুড়িগ্রামে বড়াইবাড়ি এরিয়াতে যে ঘটনাটা করেছে, তারা তাদেরকে পুশিং করার সময় সম্ভবত যে সংখ্যাটা আমার কাছে আছে 14 জনের মতো আটকে দিছে। এই আটকে দেওয়ার পরে মেইন যে ঘটনা হয়েছে, তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির মাধ্যমে এটা সমাধানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে পতাকা মিটিং ডাকা হয়েছে, কিন্তু তাদের কোনো রেসপন্স নাকি। এটা একটা মেসেজ দেয়, দে আর অ্যাকচুয়ালি আওয়ার এনিমি। আমরা বারবারই তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে যাচ্ছি, তারা সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে না। ভারতকে মতো করেই শায়েস্তা করতে হবে। আপনি মাঠে নেমে যান, যুদ্ধ শুরু হয়ে গেছে। তারা যেভাবে যুদ্ধ করতেছে, আমাদেরকে ওইভাবে যুদ্ধ করতে হবে। আমি সবাইকে আহ্বান করব, বাংলাদেশের সবাইকে আহ্বান করব, এখনই আমাদের সময়। অস্ত্র দিয়ে কেউ যুদ্ধ করবে না, বাংলাদেশ অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, কারণ এটা অস্ত্র দিয়ে যুদ্ধ করার সময় নয়। এখন হবে বাণিজ্য যুদ্ধ, এখন হবে স্নায়ু যুদ্ধ, এখন হবে সাইবার যুদ্ধ। এই শব্দগুলোর সাথে আপনারা সবাই পরিচিত আমি মনে করি। তো সেক্ষেত্রে আমরা সবাই এটাতে নেমে যেতে হবে। বিজিবি যে অ্যাকশন নিচ্ছে সেটা খুবই ইফেক্টিভ। গতকাল আর্মি থেকেও এই বিষয়টা বলা হয়েছে, আমাদের বিজিবি খুব স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করতেছে। যতক্ষণ পর্যন্ত তারা এটা হ্যান্ডেল করতে পারবে, আর্মি এটা নিয়ে কোনো কথা বলবে না। আর যখন এটা আর্মি পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে, তখনই আর্মি এটা নিয়ে স্টেপ গ্রহণ করবে। অলরেডি আর্মি থেকে এরকম একটা মেসেজ অলরেডি গতকাল দেওয়া হয়েছে। তো এখন যে বিষয়টা আমাদের নিয়ে চিন্তা করতে হবে, আমরা আসলে কি করব। আমাদের সবাইকে এই জায়গা থেকে অ্যাটাক করতে হবে, আমরা সাইবার যুদ্ধ করতে হবে, আমাদেরকে অনলাইনে যুদ্ধ করতে হবে। অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না। অস্ত্র দিয়ে যুদ্ধ যদি হতো, আমেরিকা এবং যে রাশিয়া এতদিন বিশাল যুদ্ধ দেখতে পেতেন। যুদ্ধ হয়, চায়নার সাথে যুদ্ধ হয় না। সবাই এখন ভিন্নভাবে যুদ্ধ করে। তো বারবার আমি বলতেছি, আমাদের সবাইকে নামতে হবে। বিজিবি যে অ্যাকশনে আছে, এই যে পুশিং যা ইচ্ছা তাই চুক্তি ইচ্ছা মতো ভঙ্গ করে দিচ্ছে, বিএসএফ ইচ্ছা মতো আমাদের দেশে লোক ঢুকাচ্ছে, এগুলো আর হতে দেওয়া যাবে না। সো আমাদের এখনই নিজেদেরকে অ্যালার্ট করতে হবে। আক্রমণ নয়, প্রতিরোধ। বারবার আমি বলছি, আক্রমণ নয়, প্রতিরোধ। এটা আমার পক্ষ থেকে আমি ব্যক্তি হিসাবে আমি বলতে পারি। আপনারা সবাই এই বিষয় নিয়ে কথা বলতে থাকেন। দিস ইজ হাই টাইম। ভারতের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ব্যক্তির নেগেটিভ বাংলাদেশ নিয়ে, এমন ইভেন পাকিস্তান থেকেও বেশি বাজে নেগেটিভ ক্রিয়েট করতেছে বাংলাদেশের ব্যাপারে। তো আমরা কেন নয়, আমাদেরকে সেটা করতে হবে। আমরা দেশপ্রেমিক মানুষ, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এভাবে আমরা চুপ বসে থাকলে চলবে না। বারবার আমি বলছি, চলবে না। খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের বলি, যে ওরা পাগল অথবা মানসিক ভারসাম্যহীন এমন লোকদেরকেও পুশিং করতেছে। আমি জানি না ওখানে কি গোয়েন্দা বা লোক পুশ করতেছে না অন্য কিছু পুশ করতেছে, আমি জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে ওইরকম কিছু একটা। বাট এই ধরনের কোনো লোক পেলেই ওরা বাংলাদেশে পুশিং করতেছে, যেটা কখনো অ্যাকসেপ্টেবল না। যেমন সোনাপুর নামে একটা জায়গা আছে মেহেরপুরে, ওখানে বেশ কয়েকটা
ঘটনায় এই 5ই আগস্টের পরে এই পর্যন্ত 3বার নাকি এই ধরনের ঘটনা ঘটেছে, পুশিন করা হয়েছে। ওখান থেকে মুসলমান বলে তাদেরকে পুশিন করে দেওয়া হয়েছে, তারা বাংলাদেশি, মুসলমান মানে তারা বাংলাদেশি, এই ধরনের একটা কনসেপ্ট 3বার এই পর্যন্ত করেছে মেহেরপুর সোনাপুর অঞ্চল দিয়ে, এরিয়া দিয়ে। এরপরে আমি যদি আরো বলি, লালমনিরহাটের যে বর্ডার রয়েছে সেই জায়গা দিয়ে অলরেডি 30 জন, কুড়িগ্রাম দিয়ে 110 জন, তারপরে হচ্ছে যে কুড়িগ্রামের আরেকটি বড়াইবাড়ি এরিয়া দিয়ে 13 জন, এই ধরনের আরো অনেক পরিসংখ্যান রয়েছে। তো হয়তো আরো আপডেট আমরা পেতে পারি। আমাদের জানার বাহিরে অনেক জায়গা দিয়ে অলরেডি তারা কি করছে, হয়তোবা পুশ করতেছে। তো আমরা খুব দ্রুত এটা নিয়ে আমাদের সরকারকে আরো বেশি অ্যাকশনেবল হওয়ার জন্য আমি আহ্বান করছি, এবং আমাদের সেনাবাহিনীকে সতর্ক, সেনাবাহিনী আমাদের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করে আমাদের দেশ রক্ষার জন্য যে যে কাজগুলো করা দরকার, দেশের সিকিউরিটির জন্য যেগুলো করা দরকার, ন্যাশনাল সিকিউরিটি যেগুলো করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আপনারা মনোযোগী হন। ভারতের সেনাবাহিনী রাজনীতি নিয়ে কোনো কথা বলে না, তারা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলে। আপনারা দয়া করে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলেন এবং দ্রুত বিজিবির সাথে কথা বলে এই ধরনের বিষয়ে অ্যাকশন নেওয়ার জন্য কিভাবে তাদের স্ট্র্যাটেজিক একটা প্ল্যান আপনারা ক্রিয়েট করেন, যার মাধ্যমে আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি যেন বরাবরের জন্য স্ট্রং থাকে। আমরা আগের সময় নেই, এখন আমাদের সময় ঘুরে দাঁড়ানো। তো আমি সবাইকে বলছি, আপনারা সবাই এই বিষয়ে কথা বলেন, কথা বলার জন্য আহ্বান করছি, যার মাধ্যমে আমাদের রাষ্ট্র যেন সেফ থাকে, এই বিষয়ে আমরা যেন এনশিওর করতে পারি। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এই বিষয়ে আরো বিষয়ে আলোচনা হবে। তো এই পর্যন্ত যতটুকু আপডেট আমার কাছে আছে বা এখন বর্তমান পরিস্থিতির সাথে যেভাবে যাচ্ছে, এতটুকু আলোচনা রইল। তো পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কন্টেন্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে, আমার সাথে থাকবেন আপনারা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন আরো ভিডিও দিতে উদ্বুদ্ধ হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।